আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা পঞ্চম অধ্যায় প্রোগ্রামিং ভাষায় কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে কথা বলব। দেখো, আমরা কন্ডিশনাল স্টেটমেন্টটা কি সেটা আগে আমরা জানবো। আমরা স্টেটমেন্টটা কি। হ্যাঁ, দেখো, আমাদের এখানে বলা হচ্ছে সি প্রোগ্রাম কতগুলো এক্সপ্রেশনের সমন্বয়ে গঠিত। প্রতিটি এক্সপ্রেশন কতগুলো টোকেন, কিওয়ার্ড, আইডেন্টিফায়ার, অপারেটর, অপারেন্ট ইত্যাদি নিয়ে গঠিত। এরূপ এক্সপ্রেশন বা ফাংশন সমূহকে যখন সেমিকলন দিয়ে শেষ করা হয় তখন তাকে স্টেটমেন্ট বলে। মাত্র 310 টাকায় এইচএসসি 26 ব্যাচের জন্য শেষ মুহূর্তে ধামাকা অফার। শেষ মুহূর্তে আমাদের এইচএসসি 26 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হলে পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ ও ক্লাস আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, ইংরেজি গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাসেস, লিখিত অংশে শর্টকাট টেকনিক ও রেকর্ডেড ক্লাসেস, এইচএসসি পর্যায়ের সবচেয়ে কঠিন সাবজেক্ট আইসিটির শেষ মুহূর্তে দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, এছাড়া পড়াশোনা রুটিন, এ প্লাস গাইডলাইন সবকিছু থাকছে মাত্র এই 310 টাকার কোর্সে। যারা এখনো আমাদের কোর্সে যুক্ত হও নাই, খুবই দ্রুত করো। আমাদের কোর্সে যুক্ত হতে ভিডিওতে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারই হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার ক্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। তাহলে দেখো, স্টেটমেন্ট কি করা হচ্ছে। আমরা যে সকল অপারেটর, অপারেন্ট এইগুলো, ধরো আমরা এই যে বি একটা কন্টেইনার নিলাম, বি কন্টেইনারের মধ্যে আমরা এ প্লাস সি কে রাখবো। এই যে এইটাকে আমরা এই যে সেমিকলন দিয়ে যে এটাকে আমরা ক্লোজ করলাম, শেষ করলাম, এইটাকে বলা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। আবার দেখো, আমরা কি করি, প্রিন্ট এফ এর মধ্যে ধরো আমরা কিছু একটা লিখলাম, লিখে এই যে সেমিকলন দিয়ে যে শেষ করলাম, এটাকে বলা হচ্ছে আমাদের এক একটা স্টেটমেন্ট। হ্যাঁ, তো আমাদের প্রোগ্রামিং ভাষায় স্টেটমেন্ট দুই প্রকার, একটা হচ্ছে সিম্পল স্টেটমেন্ট, একটা হচ্ছে কম্পাউন্ড স্টেটমেন্ট। সিম্পল স্টেটমেন্ট কোনগুলো? দেখো, সিম্পল স্টেটমেন্ট এই যে এইটা এক একটা সিম্পল স্টেটমেন্ট, মানে এটা একাই একটি সিম্পল স্টেটমেন্ট। মানে সিম্পল স্টেটমেন্টে শুধু আমাদের কি দিয়ে শেষ হবে, আমাদের সেমিকলন দিয়ে শেষ হয়ে যাবে এক একটা। এইটাও একটা সিম্পল স্টেটমেন্ট। দেখো, এটাও কিন্তু আমাদের একটা সিম্পল স্টেটমেন্ট। তারপর আছে কম্পাউন্ড স্টেটমেন্ট কাকে বলে। দেখো, তাহলে দেখো, এইগুলো কিন্তু আমাদের সিম্পল স্টেটমেন্ট হয়ে গেল। কম্পাউন্ড স্টেটমেন্ট বলা হচ্ছে আমাদের এই যে সেকেন্ড ব্র্যাকেটের মাঝখানে আমরা যতগুলো সিম্পল স্টেটমেন্ট ব্যবহার করব সেগুলোকে বলা হবে কম্পাউন্ড স্টেটমেন্ট। তার মানে কি করব, আমাদের কম্পাউন্ড স্টেটমেন্টগুলোই আমরা যখন এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখব তাকে বলা হবে আমাদের কি, কম্পাউন্ড স্টেটমেন্ট। তো দেখো, তাহলে আমরা কিন্তু সিম্পল স্টেটমেন্ট এবং কম্পাউন্ড স্টেটমেন্ট সম্পর্কে বুঝতে পারলাম। এখন আমরা দেখব কন্ট্রোল স্ট্রাকচার। দেখো, সি প্রোগ্রামের কোনো স্টেটমেন্টকে দুই বা ততোধিকবার স্বয়ংক্রিয়ভাবে ও পর্যায়ক্রমে সম্পাদনের ক্ষেত্রে কন্ট্রোল স্ট্রাকচার ব্যবহার করা হয়। যে কোনো স্টেটমেন্টের শর্ত সাপেক্ষে অপর কোনো স্টেটমেন্টের ভিত্তিতে সম্পাদনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে এটি ব্যবহৃত হয়। এই সকল স্টেটমেন্ট নিয়ন্ত্রণ একজন প্রোগ্রামার কন্ট্রোল স্ট্রাকচারের মাধ্যমে সমাধান করতে পারে। সি প্রোগ্রামের কন্ট্রোল স্টেটমেন্ট সমূহের প্রধান তিন ভাগে ভাগ করা হয়েছে, যেমন কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট, জাম্পিং কন্ট্রোল স্টেটমেন্ট। তাহলে দেখো, কন্ট্রোল স্টেটমেন্ট আমাদের তিন প্রকার, একটা হচ্ছে কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, লুপ কন্ট্রোল স্টেটমেন্ট এবং জাম্প কন্ট্রোল স্টেটমেন্ট। এখন আমরা কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে জানবো। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট সম্পর্কে জানবো। এর মধ্যে আছে আমাদের ইফ স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্ট, ইফ ডট ডট এলস, ইফ এলস স্টেটমেন্ট, সুইচ স্টেটমেন্ট, এগুলো আছে। আমরা ইফ স্টেটমেন্ট সম্পর্কে আমরা এখন বিস্তারিত জানবো। দেখো, এখানে বলা হচ্ছে ইফ স্টেটমেন্ট কোনো সিদ্ধান্তমূলক কাজ উপযোগী প্রোগ্রাম তৈরির জন্য স্টেটমেন্ট ব্যবহৃত হয়। সাধারণত একটি শর্ত সাপেক্ষে কোনো কাজ সম্পাদনের জন্য ইফ স্টেটমেন্ট ব্যবহৃত হয়। ইফ স্টেটমেন্ট ব্যবহারের একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাটটি হলো, দেখো, আমাদের আমাদের যে স্টেটমেন্ট আছে, ইফ স্টেটমেন্ট আমরা যখন করতে যাব, দেখো, আমরা কিন্তু বলেছিলাম যে আমাদের সি প্রোগ্রামিং ভাষাতে আমাদের কোনো কিছু লিখতে হলে তার শেষে কিন্তু আমাদের সেমিকলন দিতে হয়। কিন্তু ইফ স্টেটমেন্টে আমাদের যেখানে আমরা কন্ডিশনটা দিব, ইফ স্টেটমেন্ট দিব, সেখানে আমাদের কোনো সেমিকলন বসবে না। তারপর আমাদের সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে, তারপর আমরা স্টেটমেন্টটা দিয়ে দিব, তারপর আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে এবং ব্র্যাকেটের শুরুতে এবং ব্র্যাকেট শেষে কোনো সেমিকলন বসবে না। দেখো, এটাকে যদি আমি আরও ভালোভাবে বোঝাতে চাই তাহলে একটু ফ্লো চার্টটা আঁকাইলে ভালো হবে।
দেখো এখানে আমি ফ্লোচার্টটা নিয়েছি, দেখো এখান থেকে আমাদের কোড শুরু হয়ে এই কন্ডিশনে ঢুকলাম, মানে ইফ কন্ডিশনে আমরা ঢুকছি। ঢোকার পরে ইফের মধ্যে যে কন্ডিশনটা দিয়েছি সেই কন্ডিশনটা যদি আমাদের ট্রু হয় তাহলে আমাদের এই স্টেটমেন্টে আমাদের ভ্যালুটা এই স্টেটমেন্টে চলে আসবে এবং এইখান থেকে আমরা রেস্ট অফ দ্য কোডে চলে যাব। আর যদি আমাদের কন্ডিশনটা ভুল হয় তাহলে এখান থেকে আমরা একটা ভ্যালু নিয়ে রেস্ট অফ দ্য কোডে চলে যাব। তাহলে দেখো ইফ স্টেটমেন্টে আমাদের কি করা হচ্ছে, আমাদের দুইটি, হয় এইটা সত্য হবে, আদারওয়াইজ আমাদের অন্যটা মিথ্যা হয়ে সেটা কোডটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে, কোডটা আমাদের রেস্ট হয়ে যাবে, এন্ড হয়ে যাবে। হ্যাঁ, এখন আমরা ইফ স্টেটমেন্ট দিয়ে কিছু কোড করার চেষ্টা করি, তাহলে আমাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। ইফ স্টেটমেন্টের আমাদের ইমপ্লিমেন্টটা আমরা এখন দেখব। চলো তাহলে আমরা ইমপ্লিমেন্টটা দেখে নিই ইফ স্টেটমেন্টের। দেখো আমি এখানে একটি প্রশ্ন নিয়েছি, শুধু ইফ স্টেটমেন্ট ব্যবহার করে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার প্রোগ্রাম লিখো। তাহলে এখন দেখো আমরা কি করব, শুধু ইফ স্টেটমেন্ট ব্যবহার করব এবং আমরা কি করব, 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা মানে ম্যাক্সিমাম সংখ্যা কোনটা সেটা আমরা নির্ণয় করব। তাহলে চলো আমরা প্রথমে সি প্রোগ্রামের যে বেসিক স্ট্রাকচারটা ছিল সেটা আমরা আগে লিখি। দেখো এখানে আমাদের হ্যাশ ইনক্লুড stdio.dio.h, এটা আমরা জানি, স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ডট হেডার, তারপরে মেইন নিলাম। এখন আমরা কি করব, 3টি সংখ্যা, তাই না, 3টি সংখ্যা রাখার জন্য 3টি কন্টেইনার নেব এবং ম্যাক্সিমাম যে ভ্যালুটা আছে, যে ভ্যালুটা আমাদের সব থেকে বড় সেই ভ্যালুটা রাখার জন্য আরেকটা কন্টেইনার নিব আমরা। ঠিক আছে, তাহলে চলো, যেহেতু আমাদের 3টি সংখ্যা তার মানে ইন্টিজার টাইপের, তাই তো, তাহলে আমরা ইন্টিজার নিই। ইন্টিজার টাইপের এ বি সি, আরেকটা নেব ম্যাক্সিমাম টাইপের, এই কয়টি আমরা এই 4টি কন্টেইনার আমরা নিয়ে নিলাম। হ্যাঁ, এখন আমরা কি করব, যে 3টি সংখ্যার ভ্যালু আমাদের নিতে হবে, তার মানে কি ভ্যালু নিতে হলে স্ক্যানএফ, তাহলে আমরা স্ক্যানএফ এর কাজ করব এখানে। তাহলে দেখো আমরা এখানে 3টি ভ্যালুকে একসঙ্গে নিয়েছি যাতে আমাদের কোডটা ছোট হয়। দেখো স্ক্যান এফ %d কেন 3টা কেন নিয়েছি, কারণ আমরা দেখো ইনপুট এর ভ্যালু নিয়েছি, বির ভ্যালু নিয়েছি, সির ভ্যালু নিয়েছি, এই কারণে আমরা %d 3টা নিয়েছি। %d কেন নিয়েছি, কারণ আমরা আমাদের যে কন্টেনারটা নিয়েছি এটা নিয়েছি ইন্টিজার টাইপের, তাই না, তার মানে আমাদের ডাটাটা হবে ইন্টিজার টাইপের, এই কারণে আমাদের %d এসেছে। এখন আমরা ম্যাক্স নামক যে পাত্রটা নিয়েছি সেই ম্যাক্সের মধ্যে আমরা একটা ভ্যালু রেখে দিব। তাহলে আমরা এখানে ভ্যালুটা রাখবো ম্যাক্স ইজ ইকুয়াল টু এ, তার মানে আমরা ধরে নিলাম যে আমাদের যে ভ্যালু 3টি আমরা নিয়েছি তার মধ্যে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে এ, সেটা আমরা ম্যাক্স পাত্রের মধ্যে রেখেছি। এখন আমরা এইটাকে আমরা কি করব, কম্পেয়ার করব বাকি দুইটার সাথে যে আসলে এটা ম্যাক্স আছে কিনা। যদি ম্যাক্স না হয় তাহলে যেটা ম্যাক্স হয়ে যাবে সেটা ম্যাক্স ভ্যালুর মধ্যে চলে আসবে। তাহলে চলো এখন আমরা ইফ স্টেটমেন্টের কাজটা করব। দেখো এখন আমরা ইফ স্টেটমেন্ট দিব, যদি আমাদের ম্যাক্সের ভ্যালু বি থেকে ছোট হয় তাহলে আমাদের কি হয়ে যাবে, এখানে ম্যাক্স ইজ ইকুয়াল টু বি হয়ে যাবে। কেন, কারণ আমাদের ম্যাক্সের ভ্যালু হচ্ছে এ, এর ভ্যালুটা যদি বির থেকে ছোট হয়ে যায় তাহলে ম্যাক্সিমাম ভ্যালু অটোমেটিক সেটা বি হয়ে যাবে। তারপরে আবার ইফ স্টেটমেন্ট, ইফ এখন আমাদের ম্যাক্স ভ্যালু কত, বি কিন্তু আমাদের ম্যাক্স ভ্যালু, এখন যদি এই ম্যাক্স ভ্যালু থেকে সি এর ভ্যালুটা বড় হয়ে যায় তাহলে আমাদের ম্যাক্স ভ্যালু হয়ে যাবে সি, ম্যাক্স ভ্যালু হয়ে যাবে সি। বিষয়টাকে বুঝতে পেরেছো? দেখো আমাদের ম্যাক্সিমাম ভ্যালু এখন কিন্তু এ আছে, মানে এ তে যে ভ্যালুটা রেখেছি সেটা, এই এর ভ্যালু থেকে যদি বি এর ভ্যালু বড় হয়ে যায় তখন অটোমেটিক এটা কি হয়ে যাবে, ম্যাক্স নামক যে কন্টেইনারটা নিয়েছিলাম সেই কন্টেইনারের মধ্যে বি এর ভ্যালুটা চলে আসবে। তারপরে আবার বিটা কি করবে, এখন কিন্তু ম্যাক্সের ভ্যালু বি, তখন ইফ স্টেটমেন্টে আবার ম্যাক্সের ভ্যালু যদি বা বি এর ভ্যালু যদি সি এর থেকে ছোট হয়ে যায় তাহলে আমাদের লাস্ট ম্যাক্সের ভ্যালু হয়ে যাবে সি। এটা কি বুঝতে পারছো? এখন আমাদের ইফের কন্ডিশনের কাজ শেষ, এখন আমাদের কি করবে, আউটপুট প্রদর্শন করবে। তাহলে দেখো আউটপুট প্রদর্শনের জন্য আমাদের প্রিন্ট দিতে হবে, প্রিন্ট এফ, এখানে দিব কি ম্যাক্সিমাম ভ্যালু,
ম্যাক্সিমাম ইজ ইকুয়ালস টু %d, কমা এটা কোথায় আসবে, ম্যাক্সের ভ্যালু শো করবে। তাহলে ম্যাক্সের মধ্যে যে ভ্যালুটা থাকবে সেটাকে সে শো করে দিবে। এখন আমাদের রিটার্ন 0, প্রোগ্রাম যেহেতু শেষ, রিটার্ন 0, এইখানে আমাদের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে দেখো আরেকবার দেখো, আমাদের এটা তো আমাদের বেসিক, এটা এই পর্যন্ত আমাদের বেসিক, সেটা আমরা জানি। ইন্টিজার টাইপের ডাটা নিয়েছি, এই কারণে ইন্ট নিয়েছি ইন্টিজার টাইপের। 4টা আমরা কন্টেইনার নিয়েছি, তার মধ্যে আমরা 3টা ভ্যালু নিয়েছি, এ বি সি এর ভ্যালু নিয়েছি। এখন আমরা ধরে নিয়েছি ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে এ। যদি ম্যাক্সিমাম ভ্যালু এ হয়ে থাকে, এটাকে আমরা বি এর সাথে কম্পেয়ার করেছি। যদি বি বড় হয়ে যায় এ থেকে, তখন ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাবে বি। এখন কিন্তু আমাদের ম্যাক্সিমাম ভ্যালু বি। এখন বি যে ম্যাক্সিমাম ভ্যালু, সেটা যদি সি এর থেকে ছোট হয়ে যায়, তাহলে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু হয়ে যাবে সি। এবং আমাদের প্রিন্ট এফ হয়ে যাবে ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু কত, কিসের ভ্যালু দেখাবে, ম্যাক্সের ভ্যালু। তার মানে এখানে যেটা দেবো সেটার ভ্যালু দেখাবে। তার এখানে ম্যাক্সের ভ্যালু দিয়েছি, তার মানে ম্যাক্সের ভ্যালু আমাদের যেটা থাকবে সেটা কিন্তু আমাদের এখানে শো করে দিবে। তারপর আমাদের রিটার্ন 0, আমাদের ব্র্যাকেট ক্লোজ। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের শুধু ইফ স্টেটমেন্ট ব্যবহার করে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার প্রোগ্রাম। এখন আমরা দেখব ইফ ডট ডট এলস স্টেটমেন্ট। হ্যাঁ, দেখো একটা লজিক্যাল টেস্ট যদি সত্য হয় তাহলে কিছু কাজ করে, আর যদি মিথ্যে হয় তাহলে অন্য কাজ করে। এ লজিক থেকেই ইফ এলসের ব্যবহার। দেখো ইফ এলস স্টেটমেন্ট ব্যবহারের ফরম্যাট আছে, সে ফরম্যাটটি হলো দেখো তাহলে কি হলো, ইফ আমরা একটা এক্সপ্রেশন দিব, মানে আমরা একটা কন্ডিশন দিব, ইফের মধ্যে যে কন্ডিশন দেওয়ার কন্ডিশনটা দিব, যদি সেটা সত্য হয় তাহলে স্টেটমেন্ট 1-এ আসবে, আর যদি এলস অন্যথায় স্টেটমেন্ট 2-তে চলে যাবে। তাহলে দেখো আমাদের ইফ এক্সপ্রেশন, যদি যখন আমরা শুধু ইফ স্টেটমেন্ট পড়েছিলাম, সেখানে কিন্তু আমাদের দ্বিতীয় কোনো স্টেটমেন্ট ছিল না। কিন্তু এইখানে দেখো আমাদের ইফ এলস স্টেটমেন্ট নিয়ে যখন কাজ করছি, তখন কিন্তু আমাদের এক্সপ্রেশন যদি সত্য হয় তাহলে স্টেটমেন্ট 1 হবে, আর যদি অন্যথায় এলস স্টেটমেন্ট 2 হয়ে যাবে। দেখো এই হলো আমাদের ইফ এলস স্টেটমেন্টের ফর্মুলা। আমরা চলো এখন ইফ এলস দিয়ে আমরা প্রোগ্রাম লিখি, একটা সমস্যা সমাধান করি, তাহলে তোমরা এটা বুঝতে তোমাদের সুবিধা হবে। তো চলো আমরা একটা সমস্যা সমাধান করি। দেখো আমি এখানে একটা সমস্যা নিয়েছি, ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে কোনো বর্ষ অধিবর্ষ কি না তা নির্ণয়ের জন্য প্রোগ্রাম লিখো। তাহলে একটা আমরা ইয়ার নিব, সাল নিব, সেই সালটা আমাদের লিপ ইয়ার বা অধিবর্ষ কি না সেটা আমরা প্রোগ্রামের মাধ্যমে দেখব। তো চলো আমরা প্রোগ্রামটা লেখা শুরু করি। দেখো এটা হচ্ছে আমাদের বেসিক স্ট্রাকচার। এখন দেখো আমরা একটি বর্ষ নিব, বর্ষটা তো অবশ্যই আমাদের ইন্টিজার টাইপের হবে, কারণ এটা সংখ্যা। তার মানে আমরা একটা ইন্টিজার টাইপের বর্ষটাকে একটা সংখ্যা নিব, n নিলাম। ঠিক আছে, এখন একটা কন্টেইনার নিয়েছি, কন্টেইনারের মধ্যে আমরা প্রিন্ট এফ দিব, প্রিন্ট এফ দিব ইন্টার দ্য এয়ার। এখানে আমরা একটা ক্লোন নিয়ে নিব, ইনভার্টেড কমা ক্লোজ, আমাদের সেমিক্লোন। ঠিক আছে, তাহলে এটা কি হবে, আমরা যখন প্রোগ্রামটাকে রান করতে যাব তখন আমাদের যে ইয়ারটা দিব, ইয়ারটা দেওয়ার আগে আমাদের এই লেখাটা আসবে, ইন্টার দ্য ইয়ার। তখন আমরা ইয়ারটাকে আমরা এখানে লিখব। তারপরে যখন একটা ইয়ারটা আমাদের যেহেতু লিখতে হবে, ইনপুট আকারে নিতে হবে, তাহলে আমাদের এখানে কি করতে হবে, স্ক্যান এফ এর কাজ করতে হবে। কারণ আমরা জানি যে প্রিন্ট এফ এর কাজ হচ্ছে আউটপুট প্রদর্শন করা, আর স্ক্যান এফ এর কাজ হচ্ছে আমাদের ইনপুট নেয়া, কিবোর্ড থেকে ইনপুট নেয়া। তাহলে আমরা এখানে স্ক্যান এফ এর কাজ করব, %d, n। তাহলে দেখো আমরা এখানে কিন্তু স্ক্যান এফ এর কাজটাও আমরা করে ফেলেছি, মানে আমরা কিবোর্ডে আমাদের প্রথমে ইন্টারফেস আসবে, ইন্টার দ্য ইয়ার, ইয়ারটা ইনপুট আমরা দিয়ে দিয়েছি। এখন আমরা আসবো কোথায়, কন্ডিশনে আসবো।
দেখো আমি এখানে ইফ যে আমাদের স্টেটমেন্ট সেটা এখানে লিখে নিয়েছি, কারণ এখানে বোঝার অনেক কিছু আছে। আমি এভাবে আসলে লিখতে লিখতে বোঝানো আসলে একটু কঠিন হয়ে যাবে, এই কারণে আমাকে লিখে নিয়ে তারপরে বোঝাচ্ছি। দেখো ইফ স্টেটমেন্ট আমরা জানি যে ইফ স্টেটমেন্ট কি হবে, একটি ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে। স্টেটমেন্ট যেটা দিব বা কন্ডিশন যেটা দিব সেটা কিন্তু ব্র্যাকেটে। দেখো ইফের এই ব্র্যাকেট আর এই ব্র্যাকেট এটা কিন্তু আমাদের ঠিক আছে। এখন দেখো এইখানে আমরা আরেকটা ব্র্যাকেট নিয়েছি, সেখানে কি বলেছি, এন মানে আমরা যে ইয়ারটা নিয়েছি সেটাকে আমরা 400 দিয়ে ভাগ করলে ভাগশেষ কি হতে হবে, 0 হইতে হবে। ভাগশেষ 0 হইতে হবে। এবং এই চিহ্নের নাম কি বলো তো? এই চিহ্নের নাম কিন্তু আমাদের লজিক্যাল অর। তার মানে কি, অর গেটের মতো কাজ করবে, তাই না? অর গেট কি করে, যে কোনো একটি ভ্যালু যদি আমাদের 1 হয়ে যায় তাহলে সেটা কি হয়ে যায়, সেটার আউটপুট কিন্তু 1 হয়ে যাবে। তার মানে এইটা আর এই টার্মের সাথে কিন্তু আমাদের এটা কি হচ্ছে, লজিক্যাল অরের মতো কাজ করবে। তারপরে দেখো এখানে আবার ব্র্যাকেট শুরু হয়েছে, কারণ এখানে দুইটি আলাদা আলাদা স্টেটমেন্ট, এবং এইটাকে দেখো এখানে আমাদের এইভাবে দুইটি স্টেটমেন্টকে এক করা হয়েছে। তাহলে এটা কি, এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড। তার মানে কি, লজিক্যাল অ্যান্ডের কাজ কি, দুইটি ভ্যালুই যদি আমাদের সত্য হয় তাহলে আমাদের কি হবে, আউটপুট সত্য আসবে, আদারওয়াইজ আউটপুট কিন্তু আমাদের কি হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। তাহলে দেখো এই যে আমাদের এইটা কিন্তু শেষ, ক্লোজ, এটা কিন্তু আমাদের দুইটি ব্র্যাকেটের মধ্যে ক্লোজ হয়ে গিয়েছে, তাই না? কিন্তু এই ব্র্যাকেট তো ক্লোজ করতে পারিনি। তারপরে দেখো এইখানে একটা ব্র্যাকেট শুরু হয়েছে এবং তার মধ্যে আর একটা ব্র্যাকেট দিয়ে কিন্তু আমাদের এই কন্ডিশনটা লিখতে হয়েছে, তাই না? এই কন্ডিশনটা কিন্তু লিখতে হয়েছে। তার মানে এখানে কন্ডিশন 1, আরেকটা কন্ডিশন আছে দেখো কন্ডিশন 2। তাহলে দেখো এই কন্ডিশন তো এখানে ক্লোজ, ঠিক আছে, এই কন্ডিশন এখানে স্টার্ট হয়েছে, এখানে ক্লোজ হয়েছে, এবং এই যে একটা কন্ডিশন, এই কন্ডিশন কিন্তু এখনো ক্লোজ হয়নি, এই কারণে আর একটা ব্র্যাকেট। তারপরে দেখো এই যে কন্ডিশন, এই কন্ডিশনও কিন্তু ক্লোজ হয়নি, এই জন্য এই ব্র্যাকেট। তাহলে দেখো আমরা ব্র্যাকেট স্টার্ট করলে ব্র্যাকেট কিন্তু এন্ড করতে হবে, এবং তুমি ধরো এইখানে এই ব্র্যাকেটটা দাওনি, তার মানে কি তোমার এই ব্র্যাকেট কিন্তু এখনো ক্লোজ হয়নি, তার মানে তোমার স্টেটমেন্ট কিন্তু ঠিকঠাক মতো কাজ করবে না। এই কারণে ব্র্যাকেট তুমি কোথায় নিচ্ছ এবং কিভাবে নিচ্ছ সেটার কিন্তু সঠিক ওয়েতে তোমাকে সেটার ক্লোজ করতে হবে। যেমন এইখানে আমি নিয়েছি, এইখানে যদি ক্লোজ করে দিতাম এই ব্র্যাকেটটা, তাহলে কিন্তু এইটুকুর কাজ আর করতো না, ইফ স্টেটমেন্ট এগুলোর কাজ আর করতো না। এই কারণে আমরা ইফ স্টেটমেন্টের এইখানে ব্র্যাকেট স্টার্ট করেছি, এইখানে এসে ক্লোজ করেছি। আর আমরা জানি ইফ স্টেটমেন্টের যেখানে আমরা স্টেটমেন্ট দিব বা কন্ডিশন দিব, তারপরে কিন্তু আমাদের সেমিকোলন বসবে না। তারপরে দেখো এগুলো কাজ তো আমাদের হয়ে গেল। এখন দেখো তারপরে কি করবে, যদি এইগুলো কাজ করে, এই প্রত্যেকটা কন্ডিশন যদি কাজ করে, তাহলে আমাদের কি হবে, প্রিন্ট কি করবে, ব্যাকস্ল্যাশ এন দ্বারা কি বুঝি আমরা, ব্যাকস্ল্যাশ এন দ্বারা বুঝি নিউ লাইন তৈরি করবে। নিউ লাইন তৈরি করে বলবে যে আমাদের যেই ভ্যালুটা আছে, এনের যে ভ্যালু, সেটা যদি এই কন্ডিশনগুলো যদি মেনে চলে তাহলে সে বলবে যে দিস ইজ লিপ ইয়ার, ঠিক আছে। আর যদি না চলে তাহলে এলস, এইটার মধ্যে যদি না হয়, এটা যদি কোনো একটা দেখা যাচ্ছে এই কন্ডিশন এবং এই কন্ডিশন দুইটাই 0 হয়ে গেল, তাহলে কি হয়ে যাবে, আমাদের এলস স্টেটমেন্ট তখন কাজ করবে। এলসে এসে সরাসরি বলে দেবে প্রিন্ট, নিউ লাইনে এসে বলবে যে ইয়ারটা মানে এনের মধ্যে আমরা যে ভ্যালুটা নিয়েছি ইয়ার, সেই ইয়ার ইজ নট এ লিপ ইয়ার, ঠিক আছে। তাহলে দেখো এইভাবে আমাদের কি করছে, ইফ এবং এলস স্টেটমেন্ট, ইফ এলস স্টেটমেন্টটা কাজ করছে। এবং এইখানে কিন্তু আমরা কি করেছি, দেখো আমরা যখন লজিক্যাল অপারেটর পড়েছিলাম তখন কিন্তু এগুলো সম্পর্কে আমরা জেনেছিলাম। এবং এই যে এইটা দ্বারা কি বোঝানো হচ্ছে, এটা দ্বারা বোঝানো হচ্ছে অসমান। এইটা কিন্তু আমরা পড়েছিলাম রিলেশনাল অপারেশনে, তাই না? এটা পড়েছিলাম রিলেশনাল অপারেশনে, এটা পড়েছিলাম আমরা লজিক্যাল অপারেশনে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এই যে ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে কোনো বর্ষ অধিবর্ষ কিনা সেটা নির্ণয়ের প্রোগ্রাম। তাহলে এই প্রোগ্রামটা যদি আমরা রান করি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে ইয়ারটা আমরা ইনপুটে নিয়েছি সেই ইয়ারটা লিপ ইয়ার কি লিপ ইয়ার না। আমরা কিন্তু বেসিকভাবে জানি, আমরা সচরাচর আমাদের কিন্তু শেখানো হয় লিপ ইয়ার বলতে বোঝানো হয় আমাদের যে ইয়ারটা দিব ইয়ারটাকে 4 দ্বারা ভাগ করব এবং ভাগশেষ যদি 0 হয়ে যায় তাহলে আমাদের সেটা লিপ ইয়ার। আসলে কিন্তু এটা সঠিক না। লিপ ইয়ার হইতে গেলে এই 3টা কন্ডিশন মানতে হবে।
আমাদের যে ইয়ারকে 400 দ্বারা ভাগ করতে হবে, ইয়ারকে 100 দ্বারা ভাগ করলে নট ইকুয়াল টু 0 হইতে হবে, মানে ইয়ারের ভ্যালু মানে আমাদের যে ভাগশেষ সেটা 0 হবে না। তারপরে আমাদের ইয়ারকে যদি আমরা 4 দ্বারা ভাগ করি ভাগশেষ 0 হইতে হবে। এই 3টা কন্ডিশন আমাদের মানলে আমরা কিন্তু সেটা লিপ ইয়ার বলতে পারবো। শুধু কিন্তু আমরা এনকে 4 দ্বারা ভাগ করলে মানে ইয়ারকে 4 দ্বারা ভাগ করলেই কিন্তু আমরা লিপ ইয়ার পাবো না। দেখো এবার আমি নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে 3টি অসমান সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম আমরা লিখব। আমরা নেস্টেড ইফ এলস স্টেটমেন্ট সম্পর্কে আগেই না বলে আমরা সরাসরি আমরা কোডটা যদি করি তাহলে আমরা বেশি ক্লিয়ার হয়ে যাব যে আসলে এটা কিভাবে কাজ করে। তো চলো আমরা কোডটা আগে লিখি, তারপরে বুঝি এটা কিভাবে কাজ করে। দেখো যেহেতু আমাদের 3টি অসমান সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করতে বলেছে, যেহেতু সংখ্যা তার মানে ইন্টিজার টাইপের আমরা ডাটা নিব, এ বি আর সি নিয়েছি, ঠিক আছে। এখন এই 3টা সংখ্যা আমরা কি করব, ইনপুট আকারে নিতে হবে, তার মানে স্ক্যানএফ এর কাজ। দেখো তাহলে স্ক্যানএফে আমরা 3টি আমাদের যে ইনপুট ভ্যালু আছে সেই 3টি ইনপুট ভ্যালু আমরা নিয়েছি। এখন আমরা কন্ডিশন ব্যবহার করব। দেখো আমরা এখন ইফ স্টেটমেন্ট নিব, যদি এ গ্রেটার দেন বি হয় তাহলে আমাদের কি হবে সেটা আমরা এখন দেখি। তারপরে কিন্তু আমাদের আরও একটা ইফ নিতে হবে, কারণ আমাদের কি 3টি সংখ্যা না, তাহলে এ যদি সি থেকেও বড় হয়ে যায়, ইফ এ বড় বি থেকে, আবার দেখো স্টেটমেন্ট শুরু হয়েছে, ইফ এ যদি বড় হয় সি থেকে, তাহলে কি হবে, তাহলে আমাদের প্রিন্ট এফ এর মধ্যে আমাদের চলে আসবে কি %d ইজ কি হবে ম্যাক্সিমাম নাম্বার। কমা দিয়ে আসবে এর ভ্যালু। দেখো প্রিন্ট এফ এর মধ্যে আমাদের কি হবে %d মানে এর ভ্যালুটা এখানে বলবে, ধরো এ ইজ ম্যাক্সিমাম নাম্বার, তাই লেখা চলে আসবে। আর যদি এলস হয়, যদি এটা না হয়, এলস হলে কি হবে, এলস হলে প্রিন্ট কি দেবে, প্রিন্ট এফ এর মধ্যে লেখা চলে আসবে %d ইজ ম্যাক্সিমাম নাম্বার। দেখো কোনটা ম্যাক্সিমাম নাম্বার হয়ে যাবে, দেখো এ থেকে বি কিন্তু ছোট, তার মানে এ বড়, এইটা সত্য হয়েই কিন্তু আমাদের এখানে ঢুকেছে, মানে এ সি থেকে বড়। যদি এ সি থেকে বড় না হয় তাহলে অবশ্যই সিটা বড় হয়ে যাবে, তার মানে এখানে কি হয়ে যাবে সি চলে আসবে। তাহলে কি হয়ে যাবে, এখানে বলবে সি ইজ ম্যাক্সিমাম নাম্বার। যদি এ ইজ ম্যাক্সিমাম নাম্বার না হয় এই কারণে এলস, যদি এইটা কাজ না করে তখন এলস বলবে সি হবে ম্যাক্সিমাম নাম্বার। তাহলে এই ইফের কাজ এখানে আমাদের ক্লোজ হয়ে গেল। তাহলে দেখো এই ইফের কাজ শেষ, এখন এলস এর কাজ করব আমরা। এলস মানে এই কন্ডিশন যদি কাজ না করে, ব্র্যাকেট শুরু, ইফ বি ইজ গ্রেটার দেন সি। দেখো বি ইজ গ্রেটার দেন সি, দেখো আমরা কিন্তু নেস্টেড ইফ এলস এর কাজ করছি, তার মানে কি ইফ এলস দুইটা মিক্সড থাকবে। দেখো এখানে ইফ এর কাজ শুরু করেছি, এটা এলস এর কাজ শুরু করেছি, এখানে ইফ করেছি, এখানে এলসও করেছি, এখন এখানে ইফ শুরু করব, আবার এখানে এলসও করব। যদি এইটা হয় তাহলে এখানে আমাদের প্রিন্ট করে দেবে কি, প্রিন্ট এফ এর মধ্যে আমাদের চলে আসবে %d ইজ ম্যাক্সিমাম নাম্বার। কোনটা, বি, আমাদের ভ্যালু কিন্তু বি চলে আসবে এখানে, তাই না। তাহলে এখানে কি হবে, বি ইজ ম্যাক্সিমাম নাম্বার, যদি এটা সত্য হয়। আর যদি এলস হয় তাহলে কি হবে, প্রিন্ট কি দেবে,
দেখো তাহলে দেবে সি ইজ ম্যাক্সিমাম নাম্বার। যদি এইটা কাজ না করে, যদি বি যদি সি থেকে বড় না হয়, তখন অটোমেটিক এলসে চলে আসবে, এলসে এসে এটা প্রিন্ট করে দেবে যে সি ইজ ম্যাক্সিমাম নাম্বার। তো এটার কাজ শেষ, ব্র্যাকেট ক্লোজ, রিটার্ন 0, রিটার্ন 0 আমাদের এই ব্র্যাকেটটা ক্লোজ। দেখো এখানে কিন্তু বলছে 3টি অসমান সংখ্যা। অসমান বলতে কি বোঝাচ্ছে বলো? আমি দেখা যাচ্ছে 3টি সংখ্যা নিয়েছি, 3টি ভ্যালু, 3টি আমি 1 নিয়েছি, তাহলে কি অসমান হলো? হলো না। বা আমি 2টিতে 1 নিয়েছি, একটিতে নিয়েছি 3, তাহলে কি হলো? হলো না। অসমান হইতে হবে, তার মানে একটার ভ্যালু 1 আর দুইটার ভ্যালু 1 হইতে পারবে না। একটার ভ্যালু যদি 10 হয়, বাকি দুইটার ভ্যালু 10 হইতে পারবে না, হয় 10-এর বড় 10-এর ছোট, এরকম হইতে হবে, তাকে বলা হয় অসমান সংখ্যা। 3টি অসমান সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম বা সি প্রোগ্রামিং কোড কিন্তু এটা। এই কোডটা লিখলে আমরা যদি 3টি অসমান সংখ্যা নেই, তাদের মধ্যে সব থেকে বড় সংখ্যা কোনটা সেটা কিন্তু আমাদের এই কোডটা লিখলে সে আমাদের ফাইন্ড আউট করে দিবে। তাহলে দেখো এটা ছিল আমাদের নেস্টেড ইফ এলস ব্যবহার করে আমাদের 3টি অসমান সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়। এখন আমরা দেখব ইফ, এলস ইফ এবং এলস, এই স্টেটমেন্ট ব্যবহার করে 3টি অসমান সংখ্যার মধ্যে বড় সংখ্যা। তার মানে কি, নেস্টেডের পরিবর্তে আমরা এখানে লিখব ইফ, এলস ইফ। তাহলে দেখো আমরা এখন লিখব ইফ, এলস ইফ এবং এলস স্টেটমেন্ট ব্যবহার করে 3টি অসমান সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম। দেখো এইগুলো আমরা কেন শিখছি? এই যে ইফ শিখলেই তো হচ্ছিল, ইফ দিয়েও কিন্তু আমরা 3টি অসমান সংখ্যার বড় সংখ্যা নির্ণয় করেছি, ইফ এলস দিয়েও করেছি, নেস্টেড ইফ এলস দিয়ে করেছি, এখন আমরা ইফ, এলস ইফ এবং এলস দিয়ে করছি। দেখো আস্তে আস্তে কিন্তু আমাদের প্রোগ্রাম ছোট হয়ে আসবে এবং এইগুলো হচ্ছে আমাদের আপডেট ভার্সন, এবং এইগুলোতে আমরা একসঙ্গে অনেকগুলো কন্ডিশন ব্যবহার করতে পারবো, এই কারণে আমরা এগুলো শিখছি। তাহলে চলো আমরা এইটার প্রোগ্রামটা করি। আমাদের যে স্ক্যানএফ মানে ইনপুট যে নিয়েছি 3টি ইনপুট, এই পর্যন্ত কিন্তু আমাদের সব ঠিক থাকবে, জাস্ট আমাদের ইফের মধ্যে কাজটা একটু পরিবর্তন করতে হবে। তাহলে চলো আমরা ইফের নিচের যেগুলো আছে সেগুলো মুছে দিই, রিটার্ন 0 এটা রেখে দিই। দেখো এখন আমরা ইফ স্টেটমেন্ট নিব, কারণ প্রথমে আমাদের ইফ আছে। ইফ এখানে কি করব, এ ইজ গ্রেটার দেন বি, ঠিক আছে। তারপরে আমরা লজিক্যাল অ্যান্ড নিব, লজিক্যাল অ্যান্ড এইখানে আমরা দিব এ ইজ গ্রেটার দেন সি। দেখো আমাদের কিন্তু কোডটা কি হয়ে গেল, দেখো নেস্টেড ইফ এলস শিখেছি, সেখানে কিন্তু আমরা আলাদা আলাদাভাবে নিয়েছিলাম, কিন্তু দেখো এইখানে কিন্তু আমরা একসঙ্গে নিতে পারছি, কারণ ইফ, এলস ইফ এবং এলসের কাজ করব। এখানে দেখো লজিক্যাল অ্যান্ড ব্যবহার করেছি। লজিক্যাল অ্যান্ডের কাজ কি হবে, দুইটির যে কোনো একটি যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু আমাদের কোথায় চলে যাবে, পরের ধাপে চলে যাবে, এটা কিন্তু আর কাজ করবে না। তার মানে আমাদের দুইটি সঠিক হতে হবে। তার মানে যদি আমাদের এর ভ্যালু বি থেকে বড় হয় এবং এর ভ্যালু সি থেকেও বড় হয়, তাহলে কি হবে আমাদের, তাহলে আমাদের প্রিন্ট করে দিবে, প্রিন্ট এফ এর মধ্যে আসবে \n দিলাম, এখানে লিখে দিব লার্জেস্ট নাম্বার ইজ %d, ঠিক আছে, এখানে কমা দিয়ে এ, এটা ক্লোজ। দেখো আমরা যখন %dটা সামনে নিয়ে আসব তখন এর যে ভ্যালু সেটা কিন্তু আমাদের সামনে দিবে, এবং যখন আমরা %dটা পরে দিব, যেখানে %d দিব সেখানে কিন্তু আমাদের ভ্যালুটা দেখাবে। তো আমরা %d লাস্টে দিয়েছি, তার মানে দ্য লার্জেস্ট নাম্বার ইজ, এর ভ্যালুটা চলে আসবে এখানে। এখন দেখো ইফের কাজ কিন্তু শেষ, এখন আমাদের এলস ইফের কাজ, তার মানে এলস ইফ এখানে চলে আসবে, এলস ইফ এখানে একটা কন্ডিশন আসবে, কন্ডিশনটা আসবে বি ইজ গ্রেটার দেন সি। দেখো এই কন্ডিশন দেখা যাচ্ছে সামহাউ কাজ করেনি, তখন কিন্তু এলস ইফে চলে আসবে, তখন এসে চেক দিবে যে বিটা কি সি থেকে বড়। বিটা যদি সি থেকে বড় হয় তখন আমাদের প্রিন্ট কি করে দেবে, লার্জেস্ট নাম্বার ইজ %d, কি হয়ে যাবে, বি কিন্তু তখন আমাদের লার্জেস্ট নাম্বার হয়ে যাবে।
দেখো সামহাও এইখানে ধরো প্রথম কন্ডিশনটা এ গ্রেটার দেন বি হলো না, তখন ও কি কোথায় চলে আসবে, এলস ইফে চলে আসবে। আসার পরে এই কন্ডিশনটা চেক দিবে যে বি কি সি থেকে বড়, যেহেতু বিটা এ থেকে ছোট না, তার মানে বি বড় এ ছোট। তারপরে চলে আসবে বিটা কি সি থেকে বড়, যদি বড় হয়ে যায় তাহলে লার্জেস্ট নাম্বার ইজ বি। এখন যদি এই কন্ডিশনও কাজ না করে, এখন চলে আসবে আমাদের শুধু এলস, শুধু এলসে চলে আসবে প্রিন্ট এফ এর মধ্যে চলে আসবে /n largest number is %d, c। মানে এ লার্জেস্ট নাম্বার হতে পারেনি, বি লার্জেস্ট নাম্বার হইতে পারেনি, তাহলে বেঁচে থাকলো কত, সিটা হয়ে যাবে লার্জেস্ট নাম্বার। তারপর আমাদের রিটার্ন 0 ব্র্যাকেট ক্লোজ। দেখো এই হচ্ছে আমাদের ইফ এবং এলস ব্যবহার করে তিনটি অসমান সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম। দেখো আমি এখানে একটা সমস্যা নিয়েছি, সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে কোনো একটি অক্ষর ভাওয়েল না কনসোনেন্ট তা নির্ণয়ের প্রোগ্রাম লিখো। দেখো এই প্রোগ্রামটা লেখার আগে তোমাদেরকে বেশ কিছু বিষয় জানার প্রয়োজন, তা না হলে আসলে তুমি প্রোগ্রামটা বুঝতে পারবে না। এই কারণে তোমাদেরকে আগে এই বিষয়টা একটু জানিয়ে দিই। দেখো সুইচ স্টেটমেন্টের 4টি কিওয়ার্ড থাকে, যথা সুইচ, কেস, ব্রেক, ডিফল্ট। এই 4টা কিওয়ার্ড আমাদের ব্যবহার করতে হবে। কিন্তু সুইচের কাজ কি, সুইচ কিওয়ার্ডের মাধ্যমে কম্পাইলারকে নির্দেশ দেওয়া হয় যে কোনো জায়গা থেকে সুইচ স্টেটমেন্ট এর কাজ শুরু করতে হবে। কেসের কাজ কি, সুইচকে যদি ইফ এর সাথে তুলনা করতে হয় তবে কেসকে ইফ এলস এর সাথে তুলনা করা যায়। এন এর যে মানের সাথে যে কেস এর কনসোনেন্ট ভ্যালু মিলে যাবে তার স্টেটমেন্টগুলো ফলাফলে দেখাবে। এবার ব্রেকের কাজ কি, ব্রেক কেস এর সাথে যে সকল স্টেটমেন্ট থাকে সেগুলো এক্সিকিউট হওয়ার পর ব্রেক কিওয়ার্ড পেলে কম্পাইলার সুইচ থেকে বের হয়। ডিফল্টের কাজ কি, সুইচ এর ভিতর কোনো কেস এর সাথে শর্ত না মিললে ডিফল্টের ভিতরে স্টেটমেন্টগুলো ফলাফল হিসেবে দেখাবে। তাহলে দেখো আমাদের এখানে সুইচ, কেস, ব্রেক এবং ডিফল্ট এগুলো কি সে সম্পর্কে কিন্তু আমরা জানলাম। এখন চলো আমরা এই কোডটি আমরা লিখে বোঝার চেষ্টা করি এটা কিভাবে কাজ করে, সুইচ স্টেটমেন্ট কিভাবে কাজ করে। দেখো আমাদের যেহেতু যে কোনো একটি অক্ষর নিতে হবে, তার মানে আমাদের কি নিতে হবে, ক্যারেক্টার টাইপের ডেটা নিতে হবে। তাহলে এখানে আমরা ক্যারেক্টারের জন্য CHAR নিয়ে নিব ক্যারেক্টার। আমরা যেহেতু যে কোনো একটা লেটার নিব তাহলে আমরা এখানে L নিয়ে নিলাম, বড় হাতের L নিয়ে নিলাম। তার মানে L এর মধ্যে আমরা যে ভ্যালুটা রাখবো সেই ভ্যালুটা আমাদের ভাওয়েল না কনসোনেন্ট সেটা আমাদেরকে এই প্রোগ্রামটা লিখলে সেটা বলে দিবে। তো চলো তাহলে আমরা এখন প্রোগ্রামে চলে যাই। প্রথমে আমরা প্রিন্ট দিব, প্রিন্ট এফ, এখানে লিখব এন্টার দ্য লেটার, এন্টার দ্য লেটার। তাহলে দেখো আমরা এখানে প্রিন্ট এফের মধ্যে এন্টার দ্য লেটার নিয়েছি, তার মানে কি আমাদের স্ক্রিনে এন্টার দ্য লেটার লেখা উঠে গেছে। তার মানে এখন আমাদের একটা কি নিতে হবে, ইনপুট নিতে হবে। ইনপুটের জন্য দেখো এখানে আমরা কিন্তু কি করতে পারি, এখানে কিন্তু আমরা দুইটি জিনিস ব্যবহার করতে পারি, হয় স্ক্যানএফ অথবা গেট স্ক্যানএফ অথবা গেট ক্যারেক্টার, এটা কিন্তু ব্যবহার করতে পারি। যে কোনো একটা ব্যবহার করলেই কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। তো আমরা এখানে যেহেতু আমরা এই প্রিন্ট এফ এবং স্ক্যানএফ এর কাজ বেশি বেশি করছি, তারপর আমরা এখানে স্ক্যানএফটাই নিই। এখানে তুমি যদি এইটা নিতে চাও তাহলেও কিন্তু নিতে পারবে। তো এখানে আমরা স্ক্যানএফটাই নিই। পার্সেন্ট, দেখো আমাদের ক্যারেক্টারের জন্য পার্সেন্ট কি হবে, সি কিনতে হবে, %C। এইখানে কি দিব, অ্যান্ড এর মধ্যে দিয়ে দিব L। তাহলে দেখো আমাদের ইনপুট নেওয়া কিন্তু আমাদের হয়ে গিয়েছে। এখন আমাদের সুইচের কাজ করতে হবে। দেখো সুইচের কাজ করতে হবে। এখন আমরা সুইচটা নিব, সুইচ, এখানে কি করব, L। দেখো সুইচের মধ্যে কিন্তু আমরা L নিব, কেন, কারণ সুইচের মধ্যে আমরা যে ভ্যালুটা নিয়েছি সে ভ্যালুটা আসলে আমাদের কোনটাতে আমাদের ঢুকবে, কোনটা কাজ হচ্ছে, আসলে ভাওয়েল না এটা কনসোনেন্ট, সেটা কিন্তু এই সুইচের মধ্যে গিয়ে কিন্তু এই ইনপুটটা কিন্তু কাজ করবে।
এখন আমাদের সেকেন্ড ব্র্যাকেট শুরু। এখন কেস দিয়ে দিব, এটা সিঙ্গেল কোটেশনের মধ্যে এ, তারপরে আমাদের সেমিক্লোন, তারপর আবার কেস দিব সিঙ্গেল কোটেশনের মধ্যে বড় হাতের এ, আমাদের সেমিক্লোন ক্লোজ। কেসের মধ্যে দিয়ে দিব আমাদের যে ভাওয়েলগুলো আছে আর কি, এ ই আই ও ইউ, সেগুলো এখানে লিখে দিব। এ এখানে লিখব ই, কেস বড় হাতের ই, কেস আই, কেস বড় হাতের আই, কেস ও, কেস বড় হাতের ও, কেস ইউ, কেস বড় হাতের ইউ। হ্যাঁ, দেখো কেস এ এ ই আই ও ইউ, আমরা জানি যে এই পাঁচটি হচ্ছে আমাদের ভাওয়েল, বাকিগুলো আমাদের কনসোনেন্ট। তাহলে দেখো এই ভাওয়েলগুলো আমরা আলাদা আলাদাও নিতে পারি, কিন্তু আলাদা আলাদা নিলে কোডগুলো বড় হয়ে যাবে। আসলে পরীক্ষার হলে তো আমাদের অত সময় থাকবে না যেগুলো আলাদা আলাদা করে নিব, এই জন্য আমরা একবারে সবগুলো কেস নিয়ে নিব। এখন আমাদের সুইচের মধ্যে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা যদি এইগুলোর মধ্যে মিলে যায় তাহলে আমাদের প্রিন্ট দিয়ে দিবে কে, প্রিন্ট এর মধ্যে এটা চলে আসবে যে দিস লেটার ইজ ভাওয়েল। ঠিক আছে, তাহলে এখানে আমাদের প্রিন্ট এফ চলে আসবে, দিস লেটার ইজ ভাওয়েল, দিস লেটার ইজ ভাওয়েল। ঠিক আছে, দিস লেটার ইজ ভাওয়েল। এটার কাজ শেষ করার জন্য আমাদের লাগবে ব্রেক। ঠিক আছে, তাহলে দেখো আমাদের ব্রেক কিওয়ার্ড করে দিয়েছি, তার মানে এখন সুইচ থেকে আমরা বের হয়ে গিয়েছি। সুইচের কাজ কিন্তু আমাদের আর নেই, কারণ আমরা কিন্তু পড়েছিলাম ব্রেক কি করে, সুইচের মধ্য থেকে আমাদের কম্পাইলারটাকে বের করে দেয়। তার মানে এর মধ্যে এইগুলোর মধ্যে যদি আমাদের এল এর ভ্যালু থাকে তাহলে আমাদের কি দিয়ে দিবে, লেটার ইজ ভাওয়েল। এখন আমাদের ব্রেক করা হয়ে গিয়েছে, এখন আমরা কি করব দেখো, এখন কিন্তু আমরা যে ডিফল্ট ছিল সেই ডিফল্টটা কিন্তু এখন আমরা ব্যবহার করব। দেখো এখন ডিফল্টের মধ্যে, মানে এইগুলো যদি আমার ভ্যালু না থাকে, ডিফল্টের মধ্যে আমাদের কি দিয়ে দিবে, প্রিন্ট দিয়ে দিবে দিস লেটার ইজ consonant. This letter is consonant. এটা দিয়ে আমাদের কাজ শেষ করে দিবে। এখন আমাদের এই সুইচের এইটার কাজ শেষ। এখন আমরা রিটার্ন জিরো দিয়ে আমাদের এই যে ক্লোজিং। ঠিক আছে, তাহলে দেখো আমরা সুইচ স্টেটমেন্ট ব্যবহার করে আমরা একটি অক্ষর ভাওয়েল না কনসোনেন্ট সেটা কিন্তু আমরা নির্ণয় করতে পারছি। দেখো আমরা যেহেতু এইখানে একটা অক্ষর ইনপুট নিব, তার মানে এটা ক্যারেক্টার টাইপের ডেটা, তাহলে দেখো ক্যারেক্টার নিয়েছি, আমাদের কন্টেনারের নাম দিয়েছি এল, এখানে আমরা প্রিন্ট দিয়েছি ইন্টার দ্য লেটার, তারপর আমরা দিয়েছি স্ক্যান এফ এর মধ্যে আমরা নিয়েছি এলটাকে, যে এল এর মধ্যে আমরা যে লেটারটা নিব সেই লেটারটা এটার মধ্যে রাখবো। তারপরে সুইচ, মানে আমরা এল নামক যে কন্টেনার নিয়েছি ওটার মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে সুইচের মধ্যে রেখে আমরা কেসগুলোকে সাজিয়েছি সুন্দর করে, কেসগুলোকে সাজিয়েছি যাতে করে আমাদের এই কেসের মধ্যে যে ভ্যালুগুলো আছে, দেখো আমি কিন্তু এখানে ছোট হাতের বড় হাতের দুইটাই নিয়েছি। তার মানে কি আমাদের এখানে লেটারের মধ্যে কিন্তু আমার এখানে বাধ্যবাধকতা নেই যে আমাকে শুধু স্মল লেটারই নিতে হবে, এখানে আমি স্মল লেটার ক্যাপিটাল লেটার দুইটাই নিতে পারবো, এবং আমি দুইটাই দেখিয়েছি যে স্মল লেটারও যদি থাকতে পারে অথবা ক্যাপিটাল লেটারও থাকতে পারে। যদি থাকে এইরকম এই 10টা যদি ভ্যালু আমাদের থাকে তাহলে আমাদের প্রিন্ট করে দেবে দিস লেটার ইজ ভাওয়েল, তারপরে কি হবে, ব্রেক হয়ে যাবে। যদি এইগুলোর ভিতর যদি খুঁজে না পায় তখন ও ব্রেক করে দিবে।
এই যে আমাদের এই কেসগুলো ব্রেক হয়ে বের হয়ে আসবে, বের হয়ে আসার পরে ডিফল্টের মধ্যে ঢুকে যাবে। ডিফল্টে আমরা কি লিখে দিয়েছি, দিস লেটার ইজ কনসোনেন্ট। তাহলে কি হবে দেখো, তাহলে যদি আমাদের এই 10টা লেটার যদি খুঁজে না পায়, আমাদের মিল না থাকে, আমাদের ছেলের মধ্যে যে অক্ষরটা নিয়েছি সেটা যদি খুঁজে না পায় এই 10টা লেটারের মধ্যে, তাহলে সেটা অটোমেটিক ডিফল্টে চলে আসবে। ডিফল্টে এসে বলে দিবে দিস লেটার ইজ কনসোনেন্ট। তারপরে আমাদের এই যে সুইচের কাজ শেষ হয়ে গেল, রিটার্ন 0, তারপর আমাদের ব্র্যাকেট ক্লোজ, আমাদের প্রোগ্রাম শেষ। তাহলে দেখো এই টাইপের কিন্তু আমরা একটি প্রোগ্রাম লিখলে খুব সহজেই আমরা একটি অক্ষর ভাওয়েল না কনসোনেন্ট সেটা কিন্তু বুঝতে পারবো আমরা খুব সহজেই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের এই ক্লাসটার নাম ছিল কন্ডিশনাল কন্ট্রোলড স্টেটমেন্ট। তো আমরা কন্ডিশনাল কন্ট্রোলড স্টেটমেন্টের মধ্যে যতগুলো স্টেটমেন্ট ছিল সবগুলো কিন্তু আমরা আজকের ক্লাসে দেখিয়েছি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে, কোনো একটা টপিক যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে, আমরা তোমাদের সমস্যা সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।